আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন পাল্টা আক্রমণের লক্ষ্যে ব্যর্থ হতে পারে মার্কিন গোয়েন্দাদের অভিমত। এদিকে তাইওয়ান ঘিরে চীনের দ্বিতীয় দিনের সামরিক মহড়া। মস্কোর কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত। যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি নাইজারের সামরিক শাসকের। পুতিনের তুরস্ক সফরের প্রস্তুতি চলছে, জানালেন এরদোগানের উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন পাল্টা আক্রমণের লক্ষ্যে ব্যর্থ হতে পারে মার্কিন গোয়েন্দাদের অভিমত। কংগ্রেসের সদস্যদের কাছে উপস্থাপন করা মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুসারে স্থল সেতু ধ্বংসের মাধ্যমে রাশিয়া থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করতে ইউক্রেনের পাল্টা আক্রমণের মূল লক্ষ্য সম্ভবত এবছর ব্যর্থ হবে। পরিবর্তে ইউক্রেনের আক্রমণ মেলিটোপোলের মূল শহর থেকে কিছুটা দূরে থামবে বলে ধারণা করা হচ্ছে। মূল্যায়নের সাথে পরিচিত বেনামি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করা মূল্যায়ন, যা দ্য টেলিগ্রাফ অবিলম্বে যাচাই করতে পারেনি, আক্রমণের ধীর অগ্রগতির জন্য ইউক্রেনপন্থী জোটের সদস্যদের মধ্যে পারস্পরিক দোষারোপের পূর্বাভাস দিতে পারে। ইউক্রেন জুনে দীর্ঘ পরিকল্পনার পাল্টা আক্রমণ শুরু করে। এর মূল উদ্দেশ্য ছিল আজব সাগরে পৌঁছানো এবং কৃষ্ণ সাগরে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্ত করা, রাশিয়ার স্থল সেতু ধ্বংস করা। ইউক্রেন এবং তার মিত্ররা আশা করেছিল যে নতুন সরবরাহ করা পশ্চিমা সরঞ্জাম যেমন লেপার্ড ট্যাঙ্ক এবং ব্র্যাডলি যুদ্ধের যানগুলো একটি অগ্রগতি অর্জনের সহায়তা করবে। কিন্তু আক্রমণের চেয়ে অবিলম্বে প্রত্যাশিত রাশিয়ার প্রতিরোধ শক্তিশালী হয়ে ওঠে এবং অগ্রগতি প্রায় অসম্ভব হয়ে পড়ে। ক্ষয়ক্ষতি কমানোর প্রয়াসে বিশ্লেষকরা বলেছেন যে ইউক্রেন এখন সরবরাহ লাইনের ছোট ছোট আক্রমণের কৌশল ফিরে এসেছে, যা শেষ পর্যন্ত গত বছর যদি দক্ষিণ খেরসন অঞ্চলের সাফল্যের দিকে পরিচালিত করেছিল। বর্তমান ফ্রন্টলাইনের প্রায় 50 মাইল দক্ষিণে অবস্থিত মেলিটোপোলকে প্রায়শই ক্রিমিয়া গেটওয়ে বলা হয় এবং উপদ্বীপে যাওয়ার দুটি রাস্তা এবং একটি রেলপথ নিয়ন্ত্রণ করে। এটিতে পৌঁছানোর জন্য ইউক্রেনীয়দের 3 স্তরের শক্তিশালী প্রতিরক্ষামূলক লাইন এবং মাইনফিল্ডগুলোকে অতিক্রম করতে হবে এবং পথে বেশ কয়েকটি ভারী সুরক্ষিত শহর এবং গ্রামগুলিকে পাশ কাটাতে বা দখল করতে হবে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বৃহস্পতিবার বলেছেন যে ইউক্রেনের দ্রুত ফলাফলের দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের চাপ অনুভব করে না, কিন্তু পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাই মাসে বলেছিলেন যে অপারেশনটি মূলত বসন্তের জন্য পরিকল্পনা করা হয়েছিল, তবে অপর্যাপ্ত অস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্রের কারণে কয়েক মাস বিলম্বিত হয়েছে। এ বিলম্বের ফলে রাশিয়ানরা প্রতিরক্ষা শক্তিশালী করা ও মাইন ক্ষেত্র তৈরি করার সময় পেয়েছে, তিনি বলেছিলেন। তাইওয়ান ঘিরে চীনের দ্বিতীয় দিনের সামরিক মহড়া। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে অঞ্চলটি ঘিরে চীনের দ্বিতীয় দিনের সামরিক মহড়া চলছে। এরই মাঝে নিজ আকাশ সীমায় 27টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ এনেছে তাইপে। রবিবার ভোর পর্যন্ত চীনের বিরুদ্ধে যুদ্ধ বিমানের পাশাপাশি 9টি যুদ্ধ জাহাজ নিয়ে মহড়া চালানোর অভিযোগ এনেছে তাইওয়ান। পাল্টা পদক্ষেপে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজের পাশাপাশি স্থল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে স্বশাসিত অঞ্চলটি। তাইপের বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তির জানান দিতেই এই মহড়া বলে জানিয়েছে বেইজিং। চলতি সপ্তাহে প্যারাগুয়ে সফরকালে নিউ ইয়র্কে যাত্রা বিরতি করেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই। সেখানে তার সাথে উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয় বলে অভিযোগ বেইজিং এর। এরই প্রেক্ষিতে শনিবার সামরিক মহড়া শুরু করে চীন। এর আগে গত বছর তাইওয়ানের মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি ও কেভিন ম্যাকার্থির সফর ঘিরে একই রকম মহড়া চালিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। মস্কোর কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত। কিয়েভ ড্রোন দিয়ে মস্কো এবং এর আশেপাশের এলাকায় আক্রমণ করার চেষ্টা করেছিল, যা মস্কোর বাইরে স্টুপিনো জেলায় দমন এবং বিধ্বস্ত হয়েছিল, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মস্কো এবং মস্কো অঞ্চলের ভূখণ্ডের সুবিধাগুলিতে একটি ফিক্সড উইং ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা করার জন্য কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা 20 আগস্ট স্থানীয় সময় ভোর 4টায় প্রতিহত করা হয়েছিল, মন্ত্রণালয় বলেছে। এতে বলা হয়েছে যে ড্রোনটি মস্কোর দিকে মস্কোর বাইরের স্টুপিনো ডিস্ট্রিক্টের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমান প্রতিরক্ষা ড্রোনটি শনাক্ত করে। ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে ইউএভিটি চাপা পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, মন্ত্রণালয়টি জানিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এর আগে বলেছিলেন যে একটি ইউক্রেনের ড্রোন রোববার রাতভর মস্কোর দিকে উড়ে যাওয়ার সময় সেটি থামানো হয়েছিল।
যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি নাইজারের সামরিক শাসকের। পশ্চিম আফ্রিকার দেশগুলির একটি প্রতিনিধি দল নাইজারে গত মাসে অভ্যুত্থানের পর একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চূড়ান্ত চাপ দিয়েছে। এ বিষয়ে নাইজারের নতুন সামরিক শাসক শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন যে দেশটিতে যে কোনো আক্রমণের কঠিন জবাব দেওয়া হবে। জেনারেল আব্দুর রহমান তিয়ানি, যিনি ২৬শে জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতা গ্রহণ করেন, তিনি একটি টেলিভিশনে ভাষণে বলেছিলেন যে ক্ষমতা হস্তান্তরের সময় ৩ বছরের বেশি হবে না। তবে তিনি যোগ করেছেন, আমাদের বিরুদ্ধে যদি আক্রমণ করা হয় তবে এটি পার্কে হাঁটার মতো সহজ হবে না, যা কিছু লোক মনে করে। ওয়েস্ট আফ্রিকান ব্লক ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটাস ইকোওয়াস এর একটি প্রতিনিধি দল নাইজারের নতুন সামরিক শাসকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি চূড়ান্ত কূটনৈতিক চাপের জন্য নাইজার সফর করার পরে তিনি একথা বলেন। তারা শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সাথে দেখা করেছেন এবং ইকোওয়াসের একটি ঘনিষ্ঠ সূত্র এএফপিকে বলেছে যে তিনি ভালো অবস্থায় ছিলেন। বাজুমকে আটক করে রাখা হয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে তার পরিবারের সাথে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রাখা হয়েছে। তবে তার অবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। নাইজার টেলিভিশনের ছবিতে দেখা গেছে বাজুম হাসছেন এবং নাইজেরিয়ার সাবেক নেতা আব্দুল সালামি আবু বকরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের সাথে করমর্দন করছেন। টেলিভিশন ফুটেজে আবু বকরকে তিয়ানির সঙ্গে কথা বলতে দেখা গেছে, কিন্তু আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তার টেলিভিশন ভাষণে তিয়ানি অভিযুক্ত করেছেন যে ইকোওয়াস বিদেশি সেনাবাহিনীর সহযোগিতা একটি দখলকারী সেনাবাহিনী স্থাপন করে নাইজারের আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। তবে বিদেশি বলতে তিনি কোন দেশকে বোঝাতে চেয়েছিলেন তা উল্লেখ করেননি তিনি। পুতিনের তুরস্ক সফরের প্রস্তুতি চলছে, জানালেন এরদোগানের উপদেষ্টা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইস্তানবুল সফরের প্রস্তুতি অব্যাহত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে ক্লিক সিএনএন তুর্ককে বলেছেন, এই মুহূর্তে এইদিকে কাজ চলছে। রাশিয়া অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সময়সূচি নিয়ে কাজ চলছে, সফরের তারিখ নিয়ে আলোচনা চলছে, আমরা বিষয়টি চলমান রাখছি। পুতিনের তুরস্কের সম্ভাব্য সফর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ক্লিক বলেন, ১৬ আগস্ট শর্ট টেলিগ্রাম চ্যানেলে তার সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে পুতিন এবং এরদোগান অবস্থান নির্দিষ্ট না করে ৩১ আগস্ট দেখা করতে পারে। ৩ আগস্ট ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নির্দিষ্ট করেছেন যে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের অবস্থান এবং সঠিক তারিখ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে। একদিন আগে পেসকভ বলেছিলেন যে বৈঠকের অবস্থান নিয়ে আলোচনা করা হবে, তবে এটি তুরস্কে হবে না। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা। উত্তর কোরিয়ার হ্যাকাররা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে নিশানা করেছে বলে দাবি করেছে দক্ষিণের পুলিশ। আজ রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আগামীকাল সোমবার উলচি ফ্রিডম গার্ডিয়ান নামের ১১ দিনের গ্রীষ্মকালীন যৌথ সামরিক মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই মহড়ার লক্ষ্যে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বাড়ানো। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে সব মহড়ার নামে তাদের দেশে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দক্ষিণের পুলিশ বলছে এই হ্যাকারদের গ্রুপের সঙ্গে